বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943। পুলিশ প্রবিধানের আমাদের মূল পড়া হচ্ছে 120 থেকে 130টি প্রবিধান এবং এমসিকিউর জন্য আলোচনা করব 300 এর অধিক বা কম বেশি। আমরা সিংহভাগ দ্বারাই শেষ করছি, সর্বোচ্চ 100 দ্বারা পর্যন্ত আলোচনা করব। ওর মধ্যে সর্বোচ্চ 20 থেকে 30টা দ্বারা আপনার পড়া লাগবে। অলরেডি 100 মুখস্থ যা করা লাগবে সেগুলো আমাদের শেষ, আর 30টা মতো দ্বারা সামনে আছে, এইগুলো আপনারা পড়বেন। এগুলো আমি পড়ছি, আপনারা পড়বেন বলে আমি মনে করি। এখন আসেন, আজকে আর বেশি আলোচনা করবো না, আজকে সূচি বলবো না কারণ আপনাদের পরে আরেকটা ক্লাস, তাই আজকে আলোচনা করবো হচ্ছে 301 আছে। এই 301 পুলিশ প্রবিধান 1943 সালের 301। এই 301-এ কি বলছে? ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের মেম্বার, বন বিভাগের কর্মকর্তা এবং এই মৃত্যু সম্পর্কে তদন্ত করবে। মৃত্যু সম্পর্কে কি করবে? তদন্ত করবে। আত্মহত্যা কিংবা অপরাধমূলক কাজের সন্দেহ হলে, কাজে যদি সন্দেহ হয়, আত্মহত্যা বা অপরাধমূলক কর্মে যদি সন্দেহ হয়, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত মৃত্যু ব্যক্তির কি করবে? এই বিষয় নিয়ে তদন্ত করবে। কে তদন্ত করবে? ইউনিয়ন পরিষদের সদস্য তাকে মেম্বার বলা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমসিকিউ। তাহলে এই মৃত্যু ব্যক্তির আত্মহত্যা বা অপরাধমূলক কাজ যদি কেউ মারা যায়, তাহলে তার কি করবে? তদন্ত কে করবে? ইউনিয়ন পরিষদের সদস্য এমসিকিউ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান, এবং কে করবে? এবং করবে হচ্ছে এই বন বিভাগের কর্মকর্তা। কার অনুমতি ক্রমে করবে? জেলা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরে এই আত্মহত্যা বা অপমৃত্যু মামলার তদন্ত করতে পারে। এতটুকু জানলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং বন বিভাগের কর্মকর্তাও এই অপমৃত্যুর তদন্ত করতে পারে। এই অপমৃত্যুর তদন্ত করতে হলে কি হচ্ছে? মৃত্যু ব্যক্তির 2 জন আত্মীয় কর্তৃক স্বাক্ষরিত একটি প্রতিবেদন থানার, এই যে তদন্ত করলেন, এই যে তদন্ত করছে কিনা? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং বন বিভাগের কর্মকর্তা। কার নির্দেশ, কার ক্ষমতা বলে? জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশে বা ক্ষমতা বলে। কি করছেন? এই যে 2 জন মৃত্যু ব্যক্তির 2 জন আত্মীয় কর্তৃক স্বাক্ষরিত হবে, ওনারা যে তদন্ত করছে, ওই 2 জন মৃত্যু ব্যক্তির আত্মীয় কর্তৃক স্বাক্ষরিত একটি প্রতিবেদন। এই প্রতিবেদন হযরত দোস্ত হাত উঁচু করে রাখছো কেন? না বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটকে তো নির্বাহী ম্যাজিস্ট্রেটই বলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে ওনারা বিসিএস, ওনাদের শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি, সর্বনিম্ন ডিগ্রি, যে কোনো বিষয়ের উপর অনার্স মাস্টার্স করা। এরা যখন বাংলাদেশের ওই লোক প্রশাসন কেন্দ্র, সরকার যখন নিয়োগ দেওয়ার পরে একই যোগের পরীক্ষা যতগুলো লোকই দিক, এদের এমসিকিউ হয়, রিটেন হয়, বাইবা হওয়ার পরে পাশ করার পরে আমরা যেমন পুলিশ বিভিন্ন আরএফ, জেলা, মেট্রো ভাগ হয় ট্রেনিং সেন্টারে, ঠিক ওনাদেরও বিভিন্ন, ওনারা শিক্ষিত উচ্চমান বলে ওনাদেরকে বিভিন্ন চয়েস থাকে। স্ব পদে যোগদান করাতে পারে, অন্য কোনো ইউনিটে যোগদান করতে পারে। আমাদের পুলিশে যারা আসে, সহকারী পুলিশ সুপার, আনসারে যান সহকারী পরিচালক, নাকি সহকারী পরিচালক মনে বলে। আর মৎস্য যিনি যান, তিনি মৎস্য কর্মকর্তা। যিনি সেনাবাহিনীতে যান, তিনি সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে নিয়োজিত হন। আর যারা প্রশাসন ক্যাডার, অ্যাডমিন হন, তারা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই নির্বাহী ম্যাজিস্ট্রেটই হচ্ছে এক জেলায় একের অধিক সংখ্যক নিয়োগ করে। সরকার যত মনে চায় ততজন নিয়োগ করে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে একই ব্যাচের বিসিএস একজন এক স্থানে ভাগ হলো। এই ভাগ হওয়ার পরে কি করে? এই যে এক জেলায় যত সংখ্যক মনে চায় তত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিলেন বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেটগুলো কি করে? এদের মধ্যে থেকে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয়। এরা থানা পর্যায়ে যারা থানায় থাকেন, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা নির্বাচনী না, উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইনি থানায় থাকেন। আর বাকি যারা থাকেন জেলা পর্যায়ে,
ডিসি পুল, ডিসি সার্কেল, তারপরে ডিসি মানে এডিসি ডিসি এরকম নাম। আর যিনি প্রধান দায়িত্বে থাকেন তিনি জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, ইনি হলেন নির্বাহী। এনাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। ঠিক আছে দোস্ত হজরত, ঠিক আছে, ধন্যবাদ। যাক, প্রথম তোমার হাত উঁচু করে আমি এটা শরীফুল স্যারের সাথে ক্লাস করার সময় উনি বলতেছিল যে ক্লাস করার সময় যদি কারোর কোনো বিশেষ দরকার হয় তাহলে যে এই যে সিগন্যাল দেবেন। যাক, আমার দোস্ত খুশি হয়েছি, ক্লাস মাসে বছরের শেষের দিকে এলেও দোস্ত সিগন্যাল দিছো, জানছো, এবং দোস্তদের অবস্থান অনেক ভালো। যাক, দোয়া শুভকামনা সবার প্রতি। এরপরে আসেন মৃত্যু ব্যক্তির দুইজন আত্মীয়। মৃত্যু ব্যক্তির কয়জন আত্মীয়? দুইজন আত্মীয় কর্তৃক স্বাক্ষরিত হবে। তাহলে এটা তদন্ত করবে, ওনারা স্বাক্ষরিত করবে, এবং থানা সীমানার মধ্যে মৃত্যু ঘটলে যে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই থানার নিকট পাঠাবেন। যে থানার সীমানার মধ্যে পড়ে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠাবেন। আত্মীয় যদি পাওয়া না যায় তাহলে দুইজন গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষরিত সহকারী পুলিশ সুপারের নিকট পাঠাবেন। যদি আত্মীয় স্বজন না পাওয়া যায় তাহলে দুইজন গণ্যমান্য ব্যক্তি, এই যে দুইজন গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষর নেবে। কে স্বাক্ষর নিচ্ছে? পুলিশ না, এই স্বাক্ষরটা নেওয়া হচ্ছে এই বন বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যান। এই শ্রোতাল করে কি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করে। এরপরে আসেন সহকারী, এই যদি আত্মীয় না পাওয়া যায় তাহলে দুইজন গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষর নেবে। এমসিকিউ কয়জন গণ্যমান্য? দুইজন। তাদের প্রতিবেদন কোথায় পাঠাবে? সহকারী পুলিশ সুপার সার্কেল এবং মাধ্যমে কোর্ট ইন্সপেক্টরের নিকট প্রেরণ হবে। এতটুকুই। ভারপ্রাপ্ত কর্মকর্তা আত্মহত্যা এবং অপরাধ সংগঠন বলে সন্দেহ করার কারণ না থাকলে তা তিনি ঘটনাস্থলে যাবেন না বা তদন্ত করবেন না। এই যে অস্বাভাবিক মৃত্যু, এই মৃত্যু যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনে করেন যে এই যে ঘটনাস্থলে বা তদন্ত করার কারণ কোনো প্রয়োজন নাই বা তদন্ত করা লাগবে না, তাহলে তিনি ঘটনাস্থানে যাবেন না। এটা আমরা পূর্বে পড়ছিলাম। এখন আসেন 302, পুলিশ হেফাজতে বন্দির মৃত্যু। ইউরোপীয় ইউনিয়ন বাদ দেবেন, 302 পড়বেন, পুলিশ হেফাজতে মৃত্যু। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী। যাই হোক, সংশোধনীতে আসছে কিরকম? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে যদি মৃত্যু হয়, কিন্তু এখানে পুলিশের হেফাজতে যদি কোন লোক মারা যায় তাহলে অবিলম্বে কার নিকট? ম্যাজিস্ট্রেটকে জানাবেন। কোন ধরনের ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে পুলিশের হেফাজতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী হেফাজতে মারা যায় তাহলে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন, পুলিশ অফিসারও এই শ্রোতাল করবে এবং ম্যাজিস্ট্রেটও এই শ্রোতাল করবেন। তাহলে পুলিশ অফিসারের সাথে সাথে ম্যাজিস্ট্রেটও এর শ্রোতাল প্রতিবেদন করবেন। এই তো শেষ হয়ে গেল এমসিকিউ 302। এরপরে 304, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ। কোনো মৃত্যুদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে। যে কোনো মৃত্যুদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। শ্রোতাল প্রতিবেদনের একটি অনুলিপি, এই যে ময়না তদন্তের জন্য পাঠাবে তার শ্রোতালের একটি প্রতিলিপি যা বিপি ফর্ম নং 39, 2টি অনুলিপির চালান পাঠাতে হবে। তাহলে এই প্রতিবেদন পাঠাবেন। এই প্রতিবেদন 41 নম্বর বিপি ফর্ম নম্বরে এবং 2টি অনুলিপি পাঠাবেন। এই যে লাশের যে শ্রোতাল, লাশের যে পোস্টমর্টম পরীক্ষা করা হবে, ময়নাতদন্ত করা হবে, এর একটা প্রতিবেদন দেবে। এই প্রতিবেদন কত নম্বর বিপি ফর্ম? 49 নম্বর বিপি ফর্ম। এর কয়টা কপি হবে? 2টা কপি হবে। এর কপি হবে 2টা। একটা কপি যাবে কোর্ট ইন্সপেক্টরের কাছে, একটা যাবে কোর্ট অফিসারের বরাবর প্রেরণ করা হবে, এবং কোর্ট অফিসার তা পুলিশ সুপারের নিকট পাঠাবেন। একটা কপি, 2টা কপির একটা কপিগুলো কোর্ট অফিসার পুলিশ সুপারের নিকট পাঠায়। কোর্ট অফিসার পুলিশ সুপারের নিকট পাঠাবে। এগুলো এমসিকিউ। তাছাড়া মূল পড়া হলো 304 হলো ময়নাতদন্ত রিপোর্ট। ময়নাতদন্ত হলো মূল পড়া, ভিতরে এত পড়া লাগতো না। যদি নিরস্ত্র এটিএসে হতাম তাহলে আর ভুল করেছে, সশস্ত্র এবং এটিএসএ হলে পারে আমার আপনার এত পড়া লাগে না। এই ধারাটাই পড়া লাগে অল্প একটু শুধু। এখন আসুন অনুলিপি ময়না তদন্ত পরিচালনাকারী মেডিকেল অফিসার নিকট পাঠাতে হবে। এই যে 2টো অনুলিপি পাঠালেন, একটা পাঠাইছিল কোর্ট অফিসারের কাছে, কোর্ট অফিসার আবার ওই পুলিশ সুপারের নিকট দিচ্ছেন। আর একটা অনুলিপি মেডিকেলের অফিসার যিনি ময়না তদন্ত করবেন তার নিকট পাঠাতে হবে। এই এমসিকিউ। মৃত্যুদেহ প্রেরণের পূর্বে মৃত্যুদেহ প্রেরণের প্রকৃত তারিখ, এই যে মৃত্যুদেহ যে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাবেন ওই প্রতিবেদনের উপর মৃত্যুর প্রকৃত তারিখ, সময়, মৃত্যুদেহ সম্পর্কে একটি নির্ভুল বিবরণ, মৃত্যুদেহের
মৃত্যুর মৃত্যু তাহলে কি বলবে, আবার বলি, মৃত্যুদেহ প্রেরণের পূর্বে তারিখ, সময় এবং একটা নির্ভুল প্রতিবেদন প্রেরণ করবেন। তাহলে মৃত্যুদেহ যে প্রতিবেদন প্রেরণ করলেন, ওই প্রতিবেদনের মধ্যে কি থাকবে, তারিখ থাকবে, সময় থাকবে, মৃত্যুদেহ সম্পর্কে একটা নির্ভুল বিবরণ, মৃত্যুর আপাত দৃশ্যমান কারণ সম্পর্কে একটি বিবৃতি, মৃত্যুর মূল কোনো অপরাধমূলক কাজের অস্তিত্ব থাকা সম্পর্কে সন্দেহ দেখা দিলে, মানে মূল কথা হচ্ছে এই মৃত্যুদেহের যে প্রতিবেদন পাঠাবেন ওতে নির্দিষ্ট সময়, তারিখ উল্লেখ থাকবে এবং মৃত্যুদেহ সম্পর্কে নিখুঁত বিবরণ দেবেন। কনে কাটা আছে, কনে হাত ভাঙা আছে, কনে চোখ উঠানো আছে, যা যা আপনি পরিলক্ষিত করবেন ওই সমস্ত কিছু উল্লেখ করে একটা প্রতিবেদন দেবেন। তাহলে আপনারা কিন্তু অফিসার আল্লাহ দিলে, মানে এখন শুধু সময়ের দাবি, ইনশাল্লাহ অলরেডি আমরা আপনারা যেন আছেন, দোয়ার শুভকামনা। এগুলো যখন করবেন এখানে কিন্তু এএসআই করে। এরপর আসেন লাশের সঙ্গে প্রেরিত পোশাকাদি এবং অন্যান্য জিনিসের একটি সঠিক বিবরণ চালানের সন্নিবেশন করবেন। তাহলে লাশের সাথে যে পোশাক ছিল বা অন্যান্য জিনিস, অন্যান্য চশমা থাকতে পারে, ঘড়ি থাকতে পারে, স্যান্ডেল বা অন্যান্য বেল্ট, মাজার বেল্ট থাকতে পারে, অন্যান্য উপকরণও একজন লোকের দেহে থাকতে পারে। তাহলে যে লোকটা মারা গেছে তার সঙ্গে যে পোশাক আদি অন্যান্য জিনিসপত্র দিয়ে আছে তার একটি বিবরণ চালান আকারে রেখে দেবেন। এরপরে তিন নম্বর এমসিকিউ কি, ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ করার সময় পাশে প্রচুর পরিমাণ কয়লার গুঁড়ো ছিটিয়ে দেবেন, বিছানো হবে। তাহলে কি, লাশ যখন ময়না তদন্তের জন্য পাঠাবেন প্রচুর পরিমাণ কয়লার গুঁড়া বিছানো হবে। তাহলে কি বিছানো হবে, লাশ যখন ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে কিসের গুঁড়া বিছানো হবে, মাটির গুঁড়া, বালির গুঁড়া, কয়লার গুঁড়া এবং হচ্ছে লেগে কাগজের গুঁড়া, অবশ্যই লিখবেন কয়লার গুঁড়া। তাহলে লাশ যখন প্রেরণ করা হবে অবশ্যই ওই প্রচুর পরিমাণ কয়লার গুঁড়া কি করবেন, বিছানো হবে, যাতে ওই কয়লার গুঁড়ার উপরে লাশটা রাখবেন। ঠিক আছে, একটা চাদর চারপাশে জড়িয়ে দিবেন। লাশের চতুর্পাশে কি জড়ায় দেবেন, গামছা, লুঙ্গি, চাদর সবগুলাই। তাহলে কি থাকবে, চাদর চারপাশে কি করবেন, চাদর চারপাশে জড়িয়ে দেবেন। এমসিকিউ, লাশের চতুর্পাশে কি জড়িয়ে দেবেন, একটা চাদর জড়িয়ে দেবেন, লুঙ্গি দেবেন না, তারপরে ধুতিও দেবেন না, তারপরে যে বেডশিটও দেবেন না। এমসিকিউ কি আসতে পারে, চাদর। তাহলে এমসিকিউ কি পালেন, লাশ যে মর্গে প্রেরণ করলেন তার কি করলেন, প্রেরণ করার সময় প্রচুর পরিমাণ কয়লার গুঁড়া ছিটিয়ে দেবেন, ওই কয়লার গুঁড়ার উপরে লাশ রাখা লাগে। এরপরে এই লাশের চতুর্পাশে কি দিয়ে ঘিরে রাখবেন, একটা চাদর দিয়ে ঘিরে রাখবেন। এমসিকিউ, একটা চাদর দিয়ে ঘিরে রাখবেন। এবং এই লাশ যে বহন করবেন চার পাওয়ালা যে তাক বা খাটি আমরা বলি, চার পাওয়ালা গেলে তার লাশ বহন করবেন, 4 পাওয়া খাটিয়ায় এই লাশ বহন করবেন, 4 পায়া খাটিয়ায় এই লাশ বহন করবেন। তবে লাশ কোনো অবস্থাতেই ঝুলিয়ে নেবেন না। এমসিকিউ, লাশ কোনো অবস্থাতেই ঝুলন্ত অবস্থায় নিয়ে যাবেন না। এমসিকিউ, তাহলে দেখেন এই যে কয়টা এমসিকিউ পেলাম, লাশ যেখানে রাখবেন অবশ্যই তার উপর কয়লার গুঁড়া বিছাই দেবেন, কয়লার গুঁড়ার উপরে রাখবেন, চাদর দ্বারা ঢেকে রাখবেন। তারপরে কি, 4 পায়া খাটের উপর রাখবেন। এমসিকিউ, 4 পায়া খাটের উপর রাখবেন এবং লাশ কোনো অবস্থায় ঝুলায় নেওয়া যাবে না। এ কতগুলো এমসিকিউ, 10-12টা। আর তাহলে 305, তাহলে 304 পড়লাম, ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ। এই লাশ প্রেরণ করবার যা দেখেন কতগুলো এমসিকিউ, আরেকবার বলি শোনেন। এই লাশ প্রেরণ শ্রোতাল প্রতিবেদন একটা কি হবে, অনুলিপি হবে। এই অনুলিপি নম্বর বিপি নম্বরে হবে, 2টি অনুলিপি হবে। একটা অনুলিপি যাবে কোর্ট অফিসারের কাছে, কোর্ট অফিসার পুলিশ সুপারের কাছে দেবে। দ্বিতীয় অনুলিপি যাবে ময়না তদন্তকারী মেডিকেল অফিসারের কাছে। 3 নম্বরে বলছে কি, এই মৃত্যুদেহের যে প্রতিবেদন প্রেরণ করলেন তাতে তারিখ, সময় এবং মৃত্যুর দেহের বিবরণ সম্পর্কে একটা নির্ভুল প্রতিবেদন দেবেন। এরপরে কি আসলো, এই লাশকে যেখানে আপনি রাখবেন অবশ্যই তা কয়লার গুঁড়া ছিটা দিয়ে তার উপর রাখবেন। চতুর্পাশে
চাদর দিয়ে ঢেকে রাখবেন, চতুর্পাশে চাদর দিয়ে ঢেকে রাখবেন। তারপর 4 পায়ালা খাটের উপর রাখবেন, লাশ কোনো অবস্থায় ঝুলাই নেওয়া যাবে না, এতটুকুই। এরপর আসেন 305 ভারপ্রাপ্ত কনস্টেবলের কর্তব্য। ভারপ্রাপ্ত কনস্টেবল হচ্ছে যিনি এই লাশটা বহন করে নিয়ে যাবেন। আপনারা জানেন কনস্টেবলের দায়িত্ব কর্তব্য 208-এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, অনেক জায়গায় পড়লেন, যদি আসে এটা কিন্তু অহরহ আসে, তখন এই কথাগুলো উল্লেখ করে দেবেন। সব লেখার দরকার নেই, কিন্তু আপনি জানেন জেনে জেনে খালি 208-এর মধ্যে, এএসআই দায়িত্ব 207-এর মধ্যে সীমাবদ্ধ করবেন না, ওসির দায়িত্ব 201-এর মধ্যে সীমাবদ্ধ করবেন না। এর ভিতরে যা কিছু পাচ্ছেন এগুলো উল্লেখ করে করে লিখে দেবেন, তাহলে আপনার জন্য নাম্বারও বেশি পাবেন এবং ভালো কিছু হবে, এই আমার বিশ্বাস। এই যে আজকে আমাদের মাইকেল সনেট লেখা জমা দিয়েছে, তিনি আত্মবিশ্বাস যে গতবার যা লিখছিলেন এই লেখায় যদি এই বছরে এইরকম করে লিখতেন, বলছে আমি 30-এর কাছাকাছি নাম্বার পেতাম। কিসের 23 আর কিসের 29, এই 24, ইনশাল্লাহ সবাই এরকমই পাবেন, এ আমার বিশ্বাস। সঠিক দ্বারা দেবেন, সঠিক উত্তর দেবেন। এমসিকিউ কিন্তু মানে ছোট করেও দেখারও কিছু নাই, যার কারণে আপনাদের সাথে এমসিকিউ শেষ করার চেষ্টা করি। খুব 12 ঘন্টা রেডি করেছি, সমস্যা নাই। কালকে সন্ধ্যা 7টাতে বা মাগরিবের পর থেকে ক্লাস নিয়ে যাবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন। ভারপ্রাপ্ত কনস্টেবলের কর্তব্য। ভারপ্রাপ্ত কনস্টেবলের কর্তব্য কত? 305। একজন বিশ্বস্ত কনস্টেবলের দায়িত্বে মৃত্যুদেহ পাঠাতে হয়। কোন ধরনের কনস্টেবলের দায়িত্ব দেবেন? লম্বা চওড়া, সুন্দরী, তারপরে আসছে সাহসী, বিশ্বস্ত। এমসিকিউ বিশ্বস্ত। একজন বিশ্বস্ত কনস্টেবলের দায়িত্বে মৃত্যুদেহ প্রেরণ করবেন। কোন ধরনের কনস্টেবলের কাছে মৃত্যুদেহ প্রেরণ করবেন? বিশ্বস্ত কনস্টেবলের কাছে। এমসিকিউ একজন বিশ্বস্ত কনস্টেবলের নিকট এই মৃত্যুদেহ প্রেরণ করবেন, এই লাশ প্রেরণ করা লাগবে। তারপরে 2 নম্বরে পড়বেন, কনস্টেবল একটি আদেশপত্র দেওয়া হবে এবং সেই আদেশপত্র মেডিকেল অফিসার কর্তৃক উপস্থিত সময় ও তারিখ লিপিবদ্ধ করবেন। তাহলে কনস্টেবলের নিকট যে আদেশপত্র মানে সিসি দিলেন, কমান্ড সার্টিফিকেট দিলেন, সেই মেডিকেল অফিসার কর্তৃক তার উপস্থিতির সময় এবং তারিখ লিপিবদ্ধ করবে। এই যে আমরা নিয়ে যাই না, ডিউটিতে যাই না, যে হাজির বাহির করি না, এই কথাটা বলছে। কনস্টেবল যে সিসি সহ লাশটা নিয়ে গেল, ওই কোন সময় তিনি হাজির হলেন সেই সময় ওই আদেশপত্রে লিখে নিয়ে আসা লাগবে। লাশের দায়িত্বে নিয়োজিত কনস্টেবল কঠোরভাবে নির্দেশ দেওয়া হবে। লাশের দায়িত্বে যে কনস্টেবল গুলো, ওনাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হবে তিনি পথের মধ্যে যেন ঘোরাফেরা না করেন এবং বরং নিকটতম পথ দিয়ে তিনি সরাসরি মর্গে প্রেরণ করেন। এই কনস্টেবলকে প্রেরণ করা হলো, তাকে কি নির্দেশ দেওয়া হলো? এমসিকিউ কনস্টেবলকে প্রেরণ করার সময় কি কঠোরভাবে নির্দেশ দেওয়া হবে? তিনি পথে যেন ঘোরাফেরা না করেন। এমসিকিউ কনস্টেবলকে কঠোরভাবে কি ধরনের নির্দেশ দেওয়া হলো? তিনি যেন হ্যান্ডকাপ সঙ্গে নিয়ে যায়, তিনি যেন টর্চ লাইট সঙ্গে নিয়ে যায়, তিনি যেন তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে, তিনি যেন পথে ঘোরাফেরা না করে। তাহলে তিনি যেন পথে ঘোরাফেরা না করে। যিনি লাশ বহন করে নিয়ে যাবেন কনস্টেবল, উক্ত কনস্টেবল যেন রাস্তায় ঘোরাফেরা না করে, পথে যেন ঘোরাফেরা না করে। এমসিকিউ লাশ বহনকারী কনস্টেবল রাস্তায় যেন ঘোরাফেরা না করে। এমসিকিউ লাশ বহনকারী কনস্টেবল রাস্তায় যেন ঘোরাফেরা না করে। এরপরে কি? লাশের নিকট, লাশ যে নিয়ে যাবেন তিনি সরাসরি মর্গে নেবেন, তবে যে পথ নিকটে, কোন পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন? নিকটতম পথ দিয়ে লাশ সরাসরি মর্গে নেওয়ার। লাশ যে মর্গে নিয়ে যাবেন তিনি কোন ধরনের পথ বা রাস্তা ব্যবহার করবেন? পাকা রাস্তা, পানির রাস্তা, তারপরে আকাশ রেলওয়ের রাস্তা অথবা নিকটতম রাস্তা, তিনি নিকটতম রাস্তা ব্যবহার করবেন। কনস্টেবল লাশ মর্গে নেওয়ার সময় কোন ধরনের রাস্তা ব্যবহার করবেন? পাকা রাস্তা, কাঁচা রাস্তা, পানিপথ, রেলপথ, নিকটতম রাস্তা। লাশ মর্গে নেওয়ার সময় কনস্টেবল নিকটতম রাস্তা ব্যবহার করবেন। এমসিকিউ। এরপরে আসেন লাশের চালানের দ্বিতীয় অনুলিপি। এই যে লাশটা নিয়ে গেলেন, লাশের দ্বিতীয় অনুলিপি তিনি মর্গে তার উপস্থিত সময় এবং তারিখ মেডিকেল অফিসার দ্বারা স্বাক্ষরিত। আগেই বললাম, লাশ যখন তিনি মেডিকেলে নিয়ে গেলেন, এই কথা আরেকবার আসছে, লাশ যখন তিনি মর্গে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মেডিকেল অফিসার কর্তৃক তার আদেশপত্রে কতটার সময় তিনি উপস্থিত হয়েছেন সেই বিষয়ে তা লিপিবদ্ধ করে নিয়ে আসবেন। কত সুন্দর সুন্দর কথা না এমসিকিউ গুলো। কিন্তু আপনি পড়বেন কনস্টেবল কর্তৃক লাশ মর্গে প্রেরণ বা কনস্টেবল ভারপ্রাপ্ত কনস্টেবলের কর্তব্য, কনস্টেবলের কি দায়িত্ব, এমসিকিউ দেন 10-12টা আসছেন ইনশাল্লাহ। এরপর আসেন 306 ময়না তদন্তের প্রতিবেদন।
ময়না তদন্ত সমাপ্ত করার পর মেডিকেল অফিসার বিপি ফরম নং 50 কার্বন দ্বারা 3টি অনুলিপি করবেন। তাহলে এই ময়না তদন্ত রিপোর্ট মেডিকেল অফিসার কয়টা অনুলিপি করবে? 3টা অনুলিপি করবে। ময়না তদন্ত রিপোর্ট মেডিকেল অফিসার কয়টা অনুলিপি করবে? 3টা অনুলিপি করবে। এমসিকিউ, আমি কিন্তু শুধু এইগুলো এমনি পড়ি এমসিকিউর জন্য, তাছাড়াও গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চাইছিলাম, যদিও নেওয়া হচ্ছে না, নেব সেদিন। আর যে এইগুলো এইভাবে পড়বো না, আপনাদের সাথে আরো বাংলা করে চেষ্টা করবো সহজ সরলভাবে উপস্থাপন, কিন্তু এমসিকিউর জন্য আমাকে এইভাবে বারবার বলার মানে চেষ্টা করে, আমি ওইভাবে শিখছিলাম। তাহলে ময়না তদন্তর মেডিকেল অফিসার বিপি ফরম 50 কার্বন দ্বারা 3টি অনুলিপি করবেন। কয়টা অনুলিপি করবেন? 3টি অনুলিপি করবেন। এর কার্বন অনুলিপি তদন্তকারী অফিসার নিকট পাঠাবেন। একটা কার্বনের অনুলিপি তিনি কার নিকট পাঠাবেন? পুলিশ অফিসার, তদন্তকারী অফিসার। তাহলে দেখেন এই তদন্তকারী মেডিকেল অফিসার, ময়নাতদন্ত মেডিকেল অফিসার, ইনি কার্বন যোগে 3টে অনুলিপি করবেন, 3টে কপি। এমসিকিউ, মেডিকেল অফিসার কয়টা কপি করবেন? 3টে। তদন্তকারী অফিসারের নিকট কি দেবেন? একটা দেবেন। এই কার্বন কপির 1 কপি তদন্তকারী অফিসারের নিকট দেবেন। মূল প্রতিবেদন সরাসরি পুলিশ সুপারের নিকট পাঠাবেন। মূল প্রতিবেদন সরাসরি পুলিশ সুপারের নিকট পাঠাবেন। তাহলে মূল প্রতিবেদন কার নিকট পাঠাবেন? সরাসরি পুলিশ সুপারের নিকট পাঠাবেন। সিভিল সার্জনের মাধ্যমে তার এতটুকু, আর বাকিগুলোর তো বিবরণ দেয়নি। মূল প্রতিবেদন সরাসরি পুলিশ সুপারের নিকট পাঠাবেন। মূল প্রতিবেদন সরাসরি তিনি পুলিশ সুপারের নিকট পাঠাবেন। সিভিল সার্জনের মাধ্যমে তার মন্তব্য সহ পুলিশ সুপারের নিকট পাঠাবেন। সিভিল সার্জনের মাধ্যমে এই মেডিকেল অফিসার যে ওই ময়না তদন্ত করলেন তার যে একটা মন্তব্য তিনি পুলিশ সুপারের কাছে কার মাধ্যমে পাঠাবেন? সিভিল সার্জন। এমসিকিউ, ময়না তদন্ত রিপোর্ট পুলিশ সুপার নিকট আসবে, কার মাধ্যমে আসবে? ডিআইজি, জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জনের মারফতে আসবে। তাহলে ময়না তদন্ত রিপোর্ট কার্বন কপি যে পুলিশ সুপারের কাছে আসবে, কার মারফতে আসবে? সিভিল সার্জনের মারফতে আসবে। এতটুকু। এরপরে 307 ময়না তদন্তকালে পুলিশ অফিসারের উপস্থিতি। ময়না তদন্ত করার সময় পুলিশ অফিসার কি ধরনের ভূমিকা পালন করবে আসেন সেই সম্পর্কে জানি। লাশের দায়িত্বে প্রেরিত পুলিশ অফিসারের বিস্তারিত ময়না তদন্ত সময় উপস্থিত থাকার প্রয়োজন নাই। মানে ময়না তদন্ত যখন হবে এটার বিস্তারিত সময় লাশের পাশে থাকার জন্য প্রয়োজন নাই। তাহলে পুলিশ অফিসার লাশের যখন ময়না তদন্ত করবে সেইখানে পাশে থাকার প্রয়োজন নাই, সেটা পাশে থাকার প্রয়োজন নাই। এতটুক নিকটে দাঁড়াবেন। কতটুক নিকটে দাঁড়াবেন? যতটুক নিকটে দাঁড়ালে যথেষ্ট হবে। পরীক্ষিত লাশ একই লাশ কিনা, এই পুলিশ অফিসার দাঁড়াবে কি জন্য? লাশ পরীক্ষা যখন করবে অবশ্যই দাঁড়াবেন যে লাশটা কাটাকাটি করতেছে ওই লাশটা আমরা নিয়ে আসছিলাম বা আমি কনস্টেবল নিয়ে আসছিলাম, আমারই না অন্য কারণ। এই জন্য অফিসার দেখছেন, অফিসার কিন্তু আমরা সবাই পুলিশ আইনের কি পড়ছি, 1-এর খতে সবাই পুলিশ অফিসার। তাহলে পুলিশ অফিসার যে লাশটা নিয়ে গেলেন, এই নিয়ে যাওয়ার পরে লাশ মর্গে তার পাশে থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, এমন বিধান নেই। কিন্তু এতটুক দূরে দাঁড়াবেন যে ওই লাশটা যে কাটাকাটি করতেছে ওইটা আমি যে লাশটা নিয়ে গেছি ওই লাশই কিনা তা শনাক্ত করবেন। তদন্তকারী পুলিশ অফিসার ময়না তদন্ত উপস্থিত থাকার জন্য উৎসাহিত করবেন। তাহলে তদন্তকারী যে পুলিশ অফিসার ময়না তদন্তের জন্য উপস্থিত থাকার জন্য উৎসাহ দেবেন। আমাদের কি করবে? উৎসাহ দেবে। আপনারাও পাশে থাকেন, তারা উৎসাহ দেবে। তাহলে কি পেলাম? 3টে কথা বললাম। এক হচ্ছে ময়না তদন্তের সময় পুলিশের উপস্থিত থাকার, তার নিকটে থাকার দরকার নেই। 2 নম্বর, আপনি এত দূরে দাঁড়াবেন যেন ওই কাটাকাটি আপনার আমার লাশটাই করতেছে কিনা তা দেখবেন। 3 নম্বর কি? এই ময়না তদন্তকারী অফিসার ময়না তদন্ত উপস্থিত থাকার সময় তাকে উৎসাহিত করবে কারা? ওই মেডিকেল অফিসাররা। তারপরে 308 লাশ প্রেরণের খরচ। এই লাশ যে প্রেরণ করলেন এই রেলপথে যাতায়াতের খরচ ম্যাজিস্ট্রেট প্রদান করবেন, পুলিশের বাজেট হতে নয়। তাহলে এই যে লাশ নিয়ে আসা করা হলো রেল ভাড়া সহ যে ভাড়া দিয়ে আমরা নিয়ে যাই লাশটা, এই লাশের ভাড়া কে বহন করবেন? জেলা ম্যাজিস্ট্রেট বহন করবেন। লাশের খবর কে বহন করবেন? ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট নেই, ম্যাজিস্ট্রেট বহন করবে। আপনি যে লাশ নিয়ে যাই এর খরচ কে বহন করে? ম্যাজিস্ট্রেট বহন করবে।
কিন্তু কোনো অবস্থাতেই কোন জায়গা থেকে খরচ করা যাবে না, পুলিশের বাজেট হইতে নয়। পুলিশের যে বাজেট থাকে, যে বরাদ্দ থাকে, সেই বরাদ্দ থেকে লাশের ব্যয়ভার খরচ বহন করা যাবে না। কাগজে আছে, গোয়ালি নেই, ঠিক আছে, কাগজে আছে, গোয়ালি থাকে না, তাও মাইন্ড করবে না, কারণ আমাদের পড়া। আপনি আমি যে উল্টাপাল্টা এমসিকিউ করি, জীবনও হবেন না। তো কাগজে যা আছে আপনিও তাই দেবেন, গোয়ালি ওইটাই আছে, গণি পান আর না পান, ঠিক আছে। এরপরে আসেন মৃত্যুদেহ সৎকার। মৃত্যুদেহের সৎকার, এটা আপনারা জানেন, যদি মারা যায়, যদি কোনো পক্ষের কোনো সমস্যা না থাকে, আমরা সৎকারের জন্য নির্দেশ দেবেন। এখানে এমসিকিউর কিছু নাই, মৃত্যুদেহ সৎকার করার ব্যবস্থা করে দেবেন, মৃত্যুদেহ সৎকার ব্যবস্থা করে দেবেন। 311 হচ্ছে পশুর ক্ষেত্রে ময়নাতদন্ত বা ডাক্তারি পরীক্ষা। 311 পশুর ক্ষেত্রে ময়নাতদন্ত এবং ডাক্তারি পরীক্ষা। পশুর ক্ষেত্রে ময়নাতদন্ত এবং ডাক্তারি পরীক্ষা। এখানে কি আছে, ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে, ম্যাজিস্ট্রেট এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে সহকারী সাব ইন্সপেক্টর নিচে না, সহকারী সাব ইন্সপেক্টরের নিচে, মানে এএসআই, এমন কোন পুলিশ অফিসার ময়না তদন্ত বা ডাক্তারি পরীক্ষার জন্য ভেটেরিনারি সহকারীকে তলব করার ক্ষমতা বান যদি থাকে, তা পাওয়া যায়। তাহলে কি বলছেন, এই যে ময়না তদন্ত করবেন পশু পাখির ক্ষেত্রে, পশুর ক্ষেত্রে ময়না তদন্ত কোন ধরনের ডাক্তার করে? ভেটেরিনারি ডাক্তার করে। এই পশুর যে ময়না তদন্ত করে বা করে, পশুর যে পরীক্ষা নিরীক্ষা করে, কোন ধরনের ডাক্তার করে? ভেটেরিনারি ডাক্তার করে। ভেটেরিনারি সহকারী, ভেটেরিনারিকে তলব করবেন, এতটুকুই। এবং এই পরীক্ষা করার জন্য কি ধরনের কেমিক্যাল ব্যবহার করা? ভেসেরা অপসারণে প্রেরণ করে। রাসায়নিক পরীক্ষার নিকট ভেসেরা আমার বানা জানা নাই, অপসারণ প্রেরণ করার জন্য তদারকি করেন। এটা আমি ভালো বুঝিনি। এখন আসেন 312 হচ্ছে লোকে জখমি ব্যক্তির ডাক্তারি পরীক্ষা। জখমি ব্যক্তির ডাক্তারি পরীক্ষা কি? যদি কোনো ব্যক্তি আমি আপনি গ্রেপ্তার নাও করি বা কোনো করলাম, সে ব্যক্তি আসামি না, সে যদি অসুস্থ হয়, তাহলে তার চিকিৎসা করা। রাস্তাঘাটেও দেখবেন, আমাদের পুলিশের সামনে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, আমাদের পুলিশ তাকে ধরে নিকটস্থ থানায় নিয়ে তার চিকিৎসা সেবা করে। এটা পুলিশ প্রবিধানের 312 বিধিতে। পুলিশ যদি এমন কোনো আহত ব্যক্তিকে থানায় নিয়ে আসেন, পুলিশ যদি এমন কোনো আহত ব্যক্তিকে থানায় নিয়ে আসেন, সে ব্যক্তি কোনো অপরাধে অভিযুক্ত নয়, সে ব্যক্তি কিন্তু অপরাধে অভিযুক্ত নয়। ধরেন সড়ক অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হলে যাত্রী আহত হয়েছে, যদি আপনি তাকে থানায় নিয়ে আসেন, তাহলে কি করবেন? আপনি যদি কোনো পুলিশ যদি এমন কোনো আহত ব্যক্তিকে থানায় নিয়ে আসেন যে ব্যক্তি অপরাধে অভিযুক্ত নয়, তাহলে তাকে কি করবেন? এই চিকিৎসা হাসপাতালে পাঠানোবেন এবং পাঠানোর খরচ ম্যাজিস্ট্রেট বহন করবে। আপনি আমি কি করব? হাসপাতালে পাঠাবো, একে চিকিৎসা করার জন্য হাসপাতালে পাঠাবো যাকে নিয়ে আসছি। আর এই খরচ কে বহন করবে? ম্যাজিস্ট্রেট বহন করবে। প্রতিদিনই তো দেয়, সমস্যা নেই। তাহলে আমরা যে কি বললাম, এই 12 দ্বারা, এই 312 পুলিশ প্রবিধান 312, আমরা যে সমস্ত লোকের চিকিৎসা করাই বা অসুস্থ আমাদের থানায় নিয়ে আসি বা আমাদের সামনে পড়ে, আমরা ওদেরকে যে চিকিৎসা করাই, এটা আমাদের একটা দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে যাদের খরচ হবে, এই খরচটা কে বহন করবে? পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারপর আছে ম্যাজিস্ট্রেট, সবাই, সরকার, ম্যাজিস্ট্রেট বা সরকার আসলে তখন বহন করবেন, ম্যাজিস্ট্রেট বহন করবে। কে বহন করবে? ম্যাজিস্ট্রেট। আর আছে 13-14টি পর্ব, আপনারা সাথেই থাকেন। 13-14 এমসিকিউ অনেকগুলো আছে, আমার মনে হয় আপনারা বুঝতেছেন, এবং এই এমসিকিউ গুলো আসবে, এর বাইরে আসার সুযোগ নাই। আমরা পড়ি মূল বই, মূল বই থেকেই এমসিকিউ আসে, গাইড থেকে, কোনো স্যারের গাইড করার থেকে আসে না। হয়তো আমরা একদিন করবো গাইড, যদি আল্লাহ সুযোগ দেয়, আপনারাও পড়াবেন, যদি সুযোগ দেয় আপনারাও করতে পারবেন। তখন বলছেন গাইড কি জিনিস আর মূল বই কি জিনিস। গাইড কোনো বই না, শুধু আমার আপনাকে কষ্ট দেয় এবং আমাদের ভুল ব্যাখ্যা শিখে। আর গাইড ওইটাই কিনবেন, রিটেনের গাইড, যে গাইডে বিভিন্ন সালের প্রশ্ন দিয়ে সেই প্রশ্নের উত্তর করা, এবং সেই উত্তর যদি বইয়ের সাথে না মেলে, মানে যুক্তি সংযুক্ত না হয়, অবশ্যই সেই উত্তর আপনি নেবেন না। আপনি নিজে বই পড়েন এবং বইয়ের সাথে মিলে দেখবেন যে উত্তর সঠিক। বিশেষ করে আমি যে গাইড ইন্সপেক্টরশিপের কথা বলছিলাম, যারা কিনছেন, অনেক সময় দেখেন ভুলভাল 2-1 ধারা থাকে, ভুল টুল থাকে, ওগুলো দেখে নেবেন, ঠিক আছে। এরপরে আসেন স্যারদের সামনে 313 অনুসন্ধানের জন্য অশনাক্ত ব্যক্তির আঙ্গুলের ছাপ। মানে যে ব্যক্তি মারা গেছে, আপনার অনুসন্ধান তদন্তের কাজে কোনো অশনাক্তকৃত ব্যক্তি, ওই ব্যক্তির কোনো অজ্ঞাত ব্যক্তির আঙ্গুলের ছাপ উপস্থাপন, অজ্ঞাত ব্যক্তির আঙ্গুলের ছাপ উপস্থাপন করবেন। বিপি ফর্ম নম্বর 52,
বিপি 4 নম্বর 52-তে করবেন। এই বিপি টিভি আসবে না, ফাও আপনারা পিসার দেওয়ার লাভ নেই। আঙ্গুলের ছাপ নিতে হবে। এই মৃত্যু ব্যক্তির কিসের ছাপ নেবেন? আঙ্গুলের ছাপ নেবেন। এই মৃত্যু ব্যক্তির ছাপ নেবেন কিসে? আঙ্গুলের ছাপ নিতে হবে। এবং অনুসন্ধান কি করতে হবে? অনুসন্ধানের নির্দেশ স্লিপ সহ বিপি 4 নং 53-তে আঙ্গুলের সংস্থাকে পাঠাতে হবে। এই যে আঙ্গুলের ছাপ নিলাম, তাহলে এই মৃত্যু ব্যক্তির কিসে নিলাম? আঙ্গুলের ছাপ নেওয়া। আঙ্গুলের ছাপ কোথায় প্রেরণ করবো? আঙ্গুল সংস্থাকে পাঠাবো। বিশেষ করে আমাদের সিআইডিতে করে। তাহলে কিসে করে? সিআইডিতে করে। এই আঙ্গুলের সংস্থার কাছে পাঠাবেন। তাহলে আঙ্গুলের ছাপ নিয়ে সীমাবদ্ধ না, এই ছাপটা কোথায় পাঠাবেন? এই আঙ্গুল সংস্থার কাছে পাঠাবেন। যারা এই যে পরীক্ষা নিরীক্ষা করবে সেইখানে পাঠাবেন। যে আঙ্গুলের চামড়া এতই সংকুচিত, আঙ্গুলের চামড়া মারা গেছে, এতই সংকুচিত বা কুচড়িয়ে যায়, তা স্পষ্ট ছাপ গ্রহণ করা সম্ভব না। এই আঙ্গুল যদি গুছায়া যায়, পুড়িয়ে যায়, গলে যায়, আমাদের দেশে আবহাওয়ার কারণে গলে যেতে পারে, রূপ বিকৃতি হয়ে গেছে, তখন কি করবেন? আঙ্গুলের ছাপ নেওয়া যাবে? নেওয়া যাবে না। তখন কি করবেন? যে আঙ্গুলের চামড়া এতই সংকুচিত এবং কুকড়িয়ে যায়, আবার বলি কুকড়িয়ে যায়, তা স্পষ্ট ছাপ গ্রহণ করা সম্ভব না। স্পষ্ট ছাপ গ্রহণ করা সম্ভব না, সেক্ষেত্রে ময়নাতদন্তকারী মেডিকেল অফিসার আঙ্গুলেতে চামড়া সরিয়ে নেওয়ার জন্য বলা হবে। তাহলে আঙ্গুলেতে চামড়া সরিয়ে নেবেন। যদি আঙ্গুল ভালো থাকতো তাহলে আঙ্গুলের ছাপ নেবেন। আর যদি আঙ্গুল ভালো না থাকে, তাহলে যদি পচে গলে যায় বা খসে গেছে, সেই ক্ষেত্রে আপনি আঙ্গুলের চামড়া সরিয়ে নেবেন। বা সংগ্রহ করবেন 10টি আঙ্গুলে। তাহলে আমরা ছাপ নেব কয় আঙ্গুলের? 10 আঙ্গুলের। ছাপ নেব কয় আঙ্গুলের? 10 আঙ্গুলের। এবং চামড়া কয় আঙ্গুলের নেব? 10 আঙ্গুলের। 10টি আঙ্গুলের হতে অপসারিত চামড়ার টুকরা আলাদা আলাদা নম্বরে খামে। তাহলে এই যে 10টা টুকরা, প্রত্যেকটা আমাদের হাতের 10টা আঙ্গুল, 10টা আঙ্গুলের টুকরা নেবেন, আলাদা আলাদা খামে ঢোকাবেন। তাহলে কিসে ঢোকাবেন? এই চামড়া 10টা আঙ্গুলের চামড়া কয় খামে ঢোকাবেন? দুই হাতের চামড়া, তাহলে দুই খামে ঢুকাবেন, বা 8 খামে ঢুকাবেন, 5 খামে ঢুকাবেন, না আলাদা আলাদা খামে ঢুকাবেন? আলাদা আলাদা খামে ঢুকাবেন। তাহলে আঙ্গুলের চামড়া কাটার পরে প্রত্যেক চামড়া আলাদা আলাদা খামে ঢুকাবেন এবং আলাদা নম্বর খামের সাবধানতার সাথে স্থাপন করবেন। প্রত্যেকটা খামের আঙ্গুলের চামড়া যেখানে রাখবেন, প্রত্যেকটা খামের আলাদা আলাদা নাম্বার দেবেন, প্রত্যেকটা খামের আলাদা আলাদা নাম্বার ব্যবহার করবেন এবং তা পরীক্ষা করার জন্য পাঠাবেন। তাহলে কি পেলাম? আবার দেখেন, এই যে আঙ্গুলের চামড়া, যদি অশনাক্তকৃত ব্যক্তি, যদি তার চেহারা ছবি বোঝা না যায়, তাহলে তার আঙ্গুলের ছাপ নেওয়া লাগবে। তার কি নেওয়া লাগবে? আঙ্গুলের ছাপই নেওয়া লাগবে, আঙ্গুলের ছাপ নেওয়া লাগবে। কিন্তু যা দেখেন আঙ্গুল পচে গলে গেছে, ছাপ নেওয়ার সুযোগ নেই, তখন এই 10টা আঙ্গুল থেকে চামড়া সংগ্রহ করবেন। কয় আঙ্গুল থেকে চামড়া সংগ্রহ করবেন? 10 আঙ্গুল থেকে চামড়া সংগ্রহ করবেন। চামড়াগুলো কোথায় রাখবেন? আলাদা খামে রাখবেন। প্রত্যেক আঙ্গুলের চামড়া আলাদা আলাদা খামে রাখবেন। খামের উপর কি রাখবেন? নাম্বারিং করবেন। খামের উপর কি করবেন? নাম্বারিং করবেন। এই নাম্বারিং করে কোথায় পাঠাবেন? এই আঙ্গুল যে পরীক্ষা করে সেই সংস্থার নিকট পাঠাবেন। এরপরে কি আসছে? এই আঙ্গুলের ছাপ অবশ্যই সাব ইন্সপেক্টর নিম্ন পদে নয়। এই যে আঙ্গুলের ছাপটা নেবেন, এটা কোন পদে মধ্যে অফিসার নেবেন? সর্বনিম্ন সাব ইন্সপেক্টরের নিম্ন নয়। আঙ্গুলের ছাপ গ্রহণকারী অফিসার সর্বনিম্ন কোন পদের? সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, তারপরে হচ্ছে সহকারী পুলিশ সুপার, কনস্টেবল। আর যদি এরকম আসে বা এএসআই আসলো, তখন অবশ্যই লিখবেন সর্বনিম্ন সাব ইন্সপেক্টর। সর্বনিম্ন সাব ইন্সপেক্টর এই আঙ্গুলের ছাপ নেবেন। তাহলে সকল আঙুলের ছাপ নিতে হবে, এমনকি প্রয়োজন হলে আঙুলেতে চামড়া সরিয়ে নেবেন। তাহলে আঙুলের ছাপ, কয় আঙুলের ছাপ নেবেন? 10 আঙুল। এমসিকিউ, কয় আঙুলের ছাপ নেবেন? 10 আঙুলের ছাপ। এমসিকিউ, কয় আঙুলের থেকে চামড়া খুলে নেবেন? 10 আঙুল থেকে খুলে নেবেন। কয়টা করে খামে ঢুকাবেন? প্রত্যেকটা আলাদা আলাদা খামে ঢুকাবেন। খামে কি ধরনের সংখ্যা ব্যবহার করবেন? নাম্বারিং করবেন। খামে নাম্বারিং করবেন। এবং কোন পদমর্যাদার অফিসার সর্বনিম্ন নেবে? সাব ইন্সপেক্টরের নিম্ন নয়। এটা কোথায় পাঠাবেন? আঙ্গুলের ছাপ সংস্থা দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে সেখানে পাঠাবেন। এটা আমাদের সিআইডিতেও আছে। তাহলে এই এমসিকিউ। আমি বললাম, আশা করি এইগুলো আপনাদের ভুল হওয়ার সুযোগ নেই। আমি তো এইভাবেই পড়ছিলাম। নির্ভুলভাবে ছাপা, এই ছাপ নেওয়ার সময় নির্ভুলভাবে ছাপ নেওয়া হবে। আপনি যে ছাপটা নেবেন, এটা নির্ভুলভাবে ছাপ নেবেন। আঙুলে যে ছাপ নেবেন সেটা অবশ্যই নির্ভুলভাবে নেবেন। এখন আসেন 114।
অশনাক্তকৃত মৃত্যুদেহের আলোকচিত্র গ্রহণ। এর অশনাক্তকৃত ব্যক্তি মানে এই ব্যক্তির অপরিচিত, মানে পরিচয় কেউ জানে না, তখন কি করবেন, এর ছবিও নেওয়া যাবে। এর কি করা যাবে, ছবি নেওয়া যাবে। ছবির কেন কয়টা এমসিকিউ আছে, কি বলছে, পরিচিত উদ্ধার করার উদ্দেশ্য লাশের আলোকচিত্র গ্রহণ করা হবে। এই পরিচিত উদ্ধার করার জন্য, এর পরিচয় উদ্ধার করার জন্য এই লাশের আলোকচিত্র কি করা হবে, গ্রহণ করা হবে। এই লাশের আলোকচিত্র কেন গ্রহণ করা হবে, এর পরিচয় উদ্ধার করার জন্য। লাশের আলোকচিত্র কেন গ্রহণ করা হবে, এর পরিচয় উদ্ধার করার জন্য, ব্যক্তির পরিচয় উদ্ধার করার জন্য এই আলোকচিত্র নেওয়া হবে। আলোকচিত্র কোন ধরনের ছবি নেওয়া হবে, আলোকচিত্র হাফ প্লেট সাইজের হবে। আলোকচিত্রের ছবি কোন প্লেট জাতীয় হবে, হাফ প্লেট জাতীয় হবে। আলোকচিত্র হাফ প্লেটের সাইজের হবে। এমসিকিউ, এটা কিন্তু এর আগে একবার আসছিল। আলোকচিত্র হাফ প্লেট সাইজের হবে। আলোকচিত্র কোন সাইজের হবে, ফুল সাইজ, তারপরে ফুল সাইজ, অর্ধেক সাইজ, অর্ধেকটা হাফ বলে, হাফ প্লেট সাইজের, পূর্ণ প্লেট সাইজের। আমি এই পনে শোয়া বুঝি না, মানে যা পনে আছে, শোয়া আছে, এই থাকতে পারে, হাফ থাকতে পারে, পূর্ণ থাকতে পারে। তাহলে আমি আপনি লিখবো আলোকচিত্র যে ছবি নেবে ওটা হাফ প্লেট আকৃতির হবে। এমসিকিউ, ওইটা হাফ প্লেট আকৃতির হবে। এরপরে আসেন, এই আলোকচিত্র কার দিয়ে তুলবেন, একজন দক্ষ আলোকচিত্র ব্যবস্থা দিয়ে তুলবেন। এই দক্ষ আলোকচিত্র ব্যবস্থা যিনি করতে পারেন তার দিয়ে তুলবেন। আলোকচিত্র যিনি তুলবে বা ছবিটা যিনি চলবে, উনি কি ধরনের লোক হবে, ইনি পেশাজীবী লোক হবে, ইনি অপেশাদার লোক হবে, ইনি মাঝে মাঝে ছবি তোলে, ইনি দক্ষ আলোকচিত্র ব্যবস্থাপক হতে হবে, ইনি দক্ষ আলোকচিত্র ব্যবস্থাপক হতে হবে। যিনি এই ছবি তুলবেন ইনি দক্ষ আলোকচিত্র বিষয়ক অভিজ্ঞতা হতে হবে, যে ছবিটা ভালো তুলতে পারবে, এই বিষয়ে দক্ষ আছে এরকম। লাশ পছন্দের শনাক্তকরণের অযোগ্য হবার আগেই আলোকচিত্র উপস্থাপন করতে হবে। এই যে ছবি তুলবেন, এই ছবি কখন তুলবেন, লাশ যখন পচে গলে যাবে তার পচার পূর্বেই এই ছবিগুলো তুলবেন। এই আলোকচিত্র তোলা লাগবে। লাশ যদি পচে যায় এই পচার বা বিকৃত হওয়ার পূর্বেই এই ছবি তুলবেন। তাহলে লাশে আমরা কি পেলাম, যদি অশনাক্তকৃত ব্যক্তির লাশ যদি পাওয়া যায় তাহলে ওর আঙ্গুলের ছাপ নেওয়া যাবে, 10 আঙ্গুলের ছাপ, এবং আঙ্গুল বিশেষজ্ঞের কাছে পাঠাতে হবে পরীক্ষা করার জন্য। এবং কি করা যাবে, এই 10 আঙ্গুল যদি পচে গলে যায় চামড়া খুলে নেবেন, আলাদা আলাদা ইসে রাখবেন, কি যেন কয়, আলাদা আলাদা খামে রাখবেন, নাম্বারিং করবেন, এবং যে এই পরীক্ষা নিরীক্ষা করে সেই সংস্থার পাঠাবেন, এবং এটা নির্ভুল করে পাঠাবেন। আর এই 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 যে এই কার্যক্রমগুলো করবে পুলিশের সর্বনিম্ন সাব ইন্সপেক্টর নির্মে নয়। আর ছবি তুলবেন কি জন্য, এলো অশনাক্তকর ব্যক্তি লাশ পচে যাওয়ার আগেই তুলবেন। এই ছবি তুলবে অর্ধ প্লেট আকৃতির, এই ছবি তুলবে অর্ধ প্লেট আকৃতির, এবং যিনি অভিজ্ঞ এই উদ্ধার কাজে। এরপরে কি অপরাধ তদন্ত বিভাগে একজন আলোকচিত্র পাঠাবেন। এই ছবি যদি এই এলাকায় দক্ষ লোক না থাকে, দক্ষ আলোকচিত্র না থাকে, তাহলে আমাদের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, ক্রিমিনাল ইনস্টিটিউট ডিভিশন, ক্রিমিনাল ইনস্টিটিউট ডিভিশন মানে এরকমই নাম, সিআইডি। তাহলে অপরাধ তদন্ত বিভাগের একজন আলোকচিত্র পাঠাবেন। এই ছবি তোলার জন্য কাকে পাঠাবেন, অপরাধ তদন্ত বিভাগের একজন আলোকচিত্রকে পাঠাবেন এই ছবি তোলার জন্য। আর যে দক্ষ লোক থাকে দক্ষ লোক তুলবেন, এবং এই ছবিটা অর্ধ প্লেট আকৃতির হবে। কোন আকৃতির, আলোকচিত্র হাফ প্লেট সাইজের হবে, হাফ প্লেট সাইজের বা অর্ধ প্লেট আকৃতির হবে। লাশের পছন্দের শনাক্ত করা, তারপর এটা গেছে, আলোকচিত্র তুলতে হবে যে সম্পূর্ণ দেহ অন্তর্ভুক্ত। আলোকচিত্র মানে যে ছবিটা তুলবেন এই ছবির জন্য সম্পূর্ণ বডির এই থাকে, ছবি দেখা যায় সেরকম করে তুলবেন। আলোকচিত্র তুলতে হবে সম্পূর্ণ দেহের অন্তর্ভুক্ত থাকে, মানে সমস্ত দেহই যেন বোঝা যায়, এবং এই ছবির মাধ্যমে ওই লাশের কোথায় কাটা ফাটা ছিঁড়া আছে তাও যেন বোঝা যায়। ছবি তোলার সময় ওই লাশের কাটা ফাটা বা যেখানে জখম আছে সেখানে যেন বোঝা যায়। যাক, আসসালামু আলাইকুম, আপনারা সময় দেন।